আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। দৈনিক শিক্ষা .com-এর সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আহমেদ শাহরুখ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হল না খোলার শর্তে 7 কলেজে পরীক্ষা নেওয়ার অনুমতি, স্থগিত পরীক্ষার সূচি প্রকাশ। পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে রাস্তা ছাড়লেন 7 কলেজের শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক। সুরক্ষা অ্যাপসে যুক্ত হলো শিক্ষক ক্যাটাগরি। ভিকারুননিসা স্কুল ড্রেস নিয়ে একচ্ছত্র ব্যবসা বন্ধের রায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু 5 এপ্রিল। যত দ্রুত সম্ভব স্কুল খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত, জানালেন প্রতিমন্ত্রী। মেডিকেল ভর্তির প্রশ্ন ফাঁসের অভিযুক্ত চিকিৎসক দম্পতি, আছে কোচিং সংশ্লিষ্টতাও। প্রভাষকদের চাকরি স্থায়ীকরণের আবেদন 10 মার্চের মধ্যে। সভাপতির দুর্নীতির প্রতিবাদে শিক্ষক ইউনিয়ন থেকে নেতাদের গণপদত্যাগ শুরু। শিক্ষক নিয়োগে আবেদনের সুযোগ চান 16তম নিবন্ধনের প্রার্থীরাও। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ আর নেই। এবং করোনায় আরো 5 জনের মৃত্যু, নতুন শনাক্ত 428 জন। দর্শক, শুনছেন শিরোনাম, এবার বিস্তারিত। শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি 7 কলেজে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। আজ দুপুরে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অধিভুক্ত কলেজগুলোর পরীক্ষা চলমান ও ঘোষিত পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে হল না খোলার শর্ত দেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধিও মানতে হবে। এই সিদ্ধান্তে কিছুক্ষণ পরেই 7 কলেজে অনার্স তৃতীয় ও চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত পরীক্ষাগুলোর সূচি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন সূচি অনুসারে আজ বুধবার অনুষ্ঠিতব্য অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা আগামী 7 মার্চ অনুষ্ঠিত হবে, আর আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী 13 মার্চ অনুষ্ঠিত হবে। নতুন সূচি অনুসারে 24 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য অনার্স চতুর্থ বর্ষের বাংলা, ইংরেজি, আরবি, ইতিহাস, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামিক স্টাডিজ, গণিত, ভূগোল ও পরিবেশ, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা পরীক্ষা আগামী 7 মার্চ অনুষ্ঠিত হবে। আর 25 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য অনার্স তৃতীয় বর্ষের বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামিক স্টাডিজ, আরবি, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিদ্যা, ভূগোল ও পরিবেশ, মৃত্তিকা বিজ্ঞান, মনোবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, পরিসংখ্যান, গণিত পরীক্ষা আগামী 13 মার্চ অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল মঙ্গলবার এক জরুরি সভায় 7 কলেজের চলমান সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হলে শিক্ষার্থীরা আন্দোলনে নামে। সকাল থেকে নীলক্ষেত মোড় অবরোধ করেন তারা। শিক্ষার্থীদের টানা অবরোধের কারণে পুরো রাজধানী জুড়েই তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে করে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। এর মধ্যেই জরুরি বৈঠকে বসেন শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজ কর্তৃপক্ষ। তাদের বৈঠকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। 7 কলেজে অনার্স তৃতীয় ও চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত পরীক্ষাগুলোর সূচি দেখতে ভিজিট করুন দৈনিক শিক্ষা .com। চলমান পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের পর রাজধানী বিভিন্ন সড়কে অবস্থান নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর 7 সরকারি কলেজের শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দিয়েছেন। শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনির সভাপতিত্বে অনলাইন বৈঠকে এই সিদ্ধান্ত হওয়ার খবর জানার পরই তারা রাস্তা ছেড়ে দেন। পুলিশ শিক্ষার্থীদের দাবি পূরণ হওয়ার খবর জানালে আজ বিকেল 4:10 স্বাভাবিক হয়। এর আগে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7টি বড় সরকারি কলেজে পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড় দ্বিতীয় দিনের মতো অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। নীলক্ষেত মোড়ে
কয়েকশো শিক্ষার্থী অবস্থান নেন। এ কারণে নিউ মার্কেট আজিমপুর সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর 12:30টার দিকে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজে বেশ কয়েকজন শিক্ষক ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে আশা দিলেও শিক্ষার্থীরা রাজপথে অবস্থান ধরে রাখে। রাজধানীবাসীর চরম ভোগান্তি সৃষ্টি হয়। পরে দাবি মেনে নেওয়া হলে বিকেলে রাজপথ ছাড়েন শিক্ষার্থীরা। 2017 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয় ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসার সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এই কলেজগুলোয় মোট শিক্ষার্থী প্রায় 2 লাখ। করোনা টিকার নিবন্ধনের সুরক্ষা অ্যাপসে শিক্ষক ক্যাটাগরি যুক্ত করা হয়েছে। মঙ্গলবার 23 ফেব্রুয়ারি রাত থেকে বিভিন্ন ক্যাটাগরির পাশাপাশি শিক্ষক ক্যাটাগরিতেও নিবন্ধন করা যাচ্ছে। এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন শিক্ষকরা। সারা দেশের শিক্ষকরা দৈনিক শিক্ষা.com-কে জানান, গতকাল থেকে শিক্ষক ক্যাটাগরিতে নিবন্ধন করা সম্ভব হচ্ছে। তবে যাদের বয়স 40-এর কম তারা এখনো নিবন্ধন করতে পারছেন না। সব শিক্ষকদের টিকার আওতায় নিয়ে আসার জন্য সরকারের কাছে দাবি জানান শিক্ষকরা। সব শিক্ষকদের জাতীয় পরিচয়পত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে বলা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এসব তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হলে শিক্ষকরা যে বয়সী হোক করোনা টিকা নিতে নিবন্ধন করতে পারবেন বলে জানিয়েছেন কর্মকর্তা। শিক্ষার্থীদের স্কুল ড্রেস সরবরাহে আর কোনো প্রতিষ্ঠানকে দীর্ঘ সময় ধরে একচ্ছত্রভাবে ব্যবসা করার সুযোগ দিতে পারবে না রাজধানী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীদের পোশাক বানানো সংক্রান্ত এক মামলায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষকে প্রতিযোগিতামূলক বাজার মানার আদেশ দিয়েছেন প্রতিযোগিতা কমিশন। আদেশ অনুযায়ী একক প্রতিষ্ঠানে না দিয়ে প্রত্যেক ক্যাম্পাসের জন্য ন্যূনতম 3টি প্রতিষ্ঠানকে দিয়ে শিক্ষার্থীদের পোশাক বানাতে হবে। এই বাছাই কার্যক্রমে দর্জির দোকান নির্বাচনের জন্য 2টি পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে। এর আগে স্কুলের পোশাক রং, নকশা, মনোগ্রাম ও দাম সম্পর্কে অভিভাবকদের জানাতে হবে। এরপর মনোনীত পোশাক নির্বাচিত 3টি দর্জি বা প্রতিষ্ঠানের কাছে জমা দিতে হবে। প্রতিযোগিতামূলক বাজার তৈরির লক্ষ্যে স্বপ্রণোদিত হয়ে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের করা এক মামলায় আজ রায় দেওয়া হয়। জানা গেছে, রাজধানী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে দীর্ঘ সময় ব্যাপী শিক্ষার্থীদের পোশাক তৈরির একচেটিয়া ব্যবসার সুযোগ দিয়েছিল। অভিযোগ ছিল, ওই টেলার্স থেকে শিক্ষার্থীদের পোশাক বানানো বাধ্যতামূলক ছিল। অন্য কোনো টেলার্স থেকে শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষার্থীরা পোশাক বানাতে পারবে না, যা প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টির জন্য অন্তরায় এবং প্রতিযোগিতা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বিষয়টি পর্যালোচনা ও বিশ্লেষণ করে কমিশন আজ এই রায় দিল। কমিশনের কর্মকর্তারা বলেন, ব্যবসা বাণিজ্যে অসম প্রতিযোগিতা কমিয়ে সুশাসন নিশ্চিত করা এই কমিশনের কাজ। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অসমতা বিষয়ক অভিযোগ এলে কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকে। এ সংক্রান্ত বিষয়ে মানুষের আরো সচেতন হওয়া দরকার। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মামলা আদেশে বলা হয়েছে, এই মামলায় স্কুল কর্তৃপক্ষ ও মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। প্রতিযোগিতা আইনের ধারা 15-এর উপধারা 1-এর বিধান লঙ্ঘিত হয়েছে। রায় মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইব্রাহিম মোল্লাকে ৭৯,৮৯৭ টাকা জরিমানা করা হয়েছে। রায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষকে বলা হয়েছে, শিক্ষার্থীদের পোশাকের কাপড়, রং, ডিজাইন, মনোগ্রাম অভিন্ন রাখার উদ্দেশ্যে অভিভাবকদের জানিয়ে নির্ধারিত পোশাকের একটি নমুনা নির্বাচিত দর্জির দোকান বা প্রতিষ্ঠান সরবরাহ করতে হবে। একটি নির্দিষ্ট দোকান থেকে পোশাক ক্রয় বাধ্যবাধকতা পরিহার করার উদ্দেশ্যে প্রত্যেক ক্যাম্পাসের জন্য ন্যূনতম 3টি সরবরাহকারী প্রতিষ্ঠান নির্বাচন করে পোশাক তৈরি বা সংগ্রহের কাজ সম্পাদন করতে হবে। প্রতিষ্ঠিত নির্বাচনের জন্য বহুল প্রচারিত একটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্দিষ্ট তারিখের মধ্যে বাছাই কার্যক্রম শেষ করতে হবে। প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড বা নির্ধারিত স্থানে এবং নির্বাচিত দোকানে পোশাকের মূল্য তালিকা প্রদর্শন করতে হবে এবং নির্ধারিত মূল্যের পোশাক বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করতে হবে স্কুল কর্তৃপক্ষকে। মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ কর্তৃপক্ষের মতে, ভিকারুননিসার শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানটি কারখানা পুরান ঢাকার পাটুয়াটুলিতে, তবে কোনো কার্যালয় নেই।
প্রথম থেকে পঞ্চম শ্রেণীর জন্য 750 থেকে 850 টাকা, ষষ্ঠ থেকে দশম শ্রেণী 1200 টাকা এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের পোশাকের দাম 1400 টাকা রাখা হয়। মিসেস চৌধুরী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ ইব্রাহিম মোল্লার দাবি, 2003 খ্রিস্টাব্দের পত্রিকায় বিজ্ঞাপন দেখে দরপত্রের মাধ্যমে তিনি ভিকারুননিসা স্কুলে পোশাক তৈরির কাজ পান। এরপর আর দরপত্র হয়নি, তবে তিনি যে এই কাজ প্রতি বছর পাচ্ছিলেন তা স্বীকার করেছেন ইব্রাহিম মোল্লা। আগামী 5 এপ্রিল সকাল 11টা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তির আবেদন শুরু হবে। 30 এপ্রিল রাত 11:59 পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। 2 মে রাত 11:59 পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে। আজ বিশ্ববিদ্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে ভর্তির আবেদনের বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2020-21 শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষা আগামী 22 জুন থেকে 25 জুন ও 28 জুন থেকে 1 জুলাই এবং 5 জুলাই থেকে 8 জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে। তবে উপ ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার সূচি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখনো জানানো হয়নি। তা পরে জানানো হবে বলে জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যত দ্রুত সম্ভব স্কুল খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। তিনি বলেছেন, দেশের সব প্রাথমিক বিদ্যালয় দ্রুত খুলে দেওয়ার বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করা হবে। স্বাস্থ্যবিধি মেনে অচিরেই প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হবে। গতকাল বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে উল্লেখ করে স্কুল খুলে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। 7 থেকে 8 দিনের মধ্যেই স্কুল খুলতে আন্তঃমন্ত্রণালয়ের একটা সভা হবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। দর্শক, সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছে একটু পরেই, আমাদের সঙ্গে থাকুন। চলো ঘুরে আসি নন্দন পার্কে, চলো মেতে উঠি মস্তি আড্ডাতে, ভুলে যত অভিমান চলো আজ হারাই নন্দন পার্কে। নন্দন পার্ক, হৃদয়ের সুখের স্পন্দন। সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর সন্ধ্যা সংবাদে আবারও স্বাগত জানাচ্ছি আমি আহমেদ শাহরুখ। মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে এক চিকিৎসক দম্পতির সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। এরই মধ্যে ডক্টর মোহাম্মদ মইজউদ্দিন আহমেদ প্রধান ও তার স্ত্রী ডক্টর সোহেলি জামানের 48টি ব্যাংক হিসাবে প্রায় 23 কোটি টাকা লেনদেন এবং এফডিআর এর অস্তিত্ব খুঁজে পেয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। তবে আশ্চর্যজনক হলেও সত্য, ডক্টর মোহাম্মদ মইজউদ্দিন আহমেদ প্রধানের নামে গত বছর 19 জুলাই প্রশ্ন ফাঁসের অভিযোগে মিরপুর মডেল থানায় মামলা হলেও তাকে খুঁজে পাচ্ছে না আইন প্রয়োগকারী সংস্থা। গ্রেফতার অন্য আসামিদের জবানিতে উঠে এসেছে ময়েজ ও তার স্ত্রী ডক্টর সোহেলি জামানের নাম। মানি লন্ডারিং এর অভিযোগে দম্পতি সহ অন্তত 15 জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। 2003 খ্রিস্টাব্দ থেকে রাজধানী ফার্ম গেটে ফেম কোচিং সেন্টার পরিচালনা করছিলেন ডক্টর ময়েজ। কোচিং সেন্টারে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের আলাদাভাবে এমনকি চুক্তিতে মেডিকেল ও ডেন্টালে ভর্তি করানোর চ্যালেঞ্জ ছুড়তেন তিনি। তবে এর আগে শুভেচ্ছা সহ কয়েকটি কোচিং সেন্টারে ক্লাস নিতেন ময়েজ। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তাদের আলাদাভাবে বিশেষ ক্লাস এবং মেডিকেল ডেন্টালে ভর্তির প্রশ্নপত্র সরবরাহ করতেন তিনি। 2001-2002 সেশনে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তির আগে শুভেচ্ছা কোচিং সেন্টারে কোচিং করাতেন তার স্ত্রী ডক্টর সোহেলি। সেখানেই ময়েজ সোহেলি প্রেমের সম্পর্কে জড়িয়ে যান। সোহেলির সহপাঠীদের সন্দেহ, ডক্টর সোহেলি তার স্বামীর মাধ্যমে প্রশ্নপত্র পেয়েছিলেন। বিয়ের পর সোহেলি নড়াইলে ফেইমের একটি শাখা চালু করেন। ওই সেন্টার থেকেও অনেক ছাত্রছাত্রী মেডিকেলে চান্স পেয়েছিলেন। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে এই চক্র দেশের মেধার সঙ্গে প্রতারণা করছে।
দেশের বিভিন্ন এলাকায় তাদের এজেন্ট ছিল, তাদের মাধ্যমে এখন পর্যন্ত যারা অবৈধভাবে তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া উচিত। মামলা তদন্ত তদারক কর্মকর্তা সিআইডি সাইবার পুলিশ সেন্টার সিপিসির বিশেষ পুলিশ সুপার এস.এম. আশরাফুল আলম জানান, ডক্টর ময়েজকে গ্রেফতার করতে সর্বোচ্চ চেষ্টা চলছে, তবে তিনি ঘন ঘন স্থান পরিবর্তন করছেন। আর তার স্ত্রী সোহেলি জামানের বিষয়টিও পুলিশ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। মেডিকেল ও ডেন্টাল এবং মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসকারী চক্রের অন্যতম সদস্য ডক্টর ময়েজ। প্রশ্ন ফাঁসকারী চক্রের অন্যতম প্রধান হোতা জসিমউদ্দিন ভূঁইয়া মুন্নুর সঙ্গে তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ফাঁসকারী চক্রের সদস্যরা বিভিন্ন সময় গ্রেফতারের পর তাদের বিষয়ে তথ্য দেন বলে তদন্ত সংশ্লিষ্টরা জানান। সর্বশেষ গত বছর মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় গ্রেফতার পারভেজ, সানোয়ার, দীপু সহ 4 জন এরই মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে ময়েজ ও তার স্ত্রী সোহেলির নাম উল্লেখ করে তারা বলেছেন, তারা অনেক আগে থেকে পরস্পরের পরিচিত। ময়েজ মূলত চোখের ডাক্তার। জসিম ও তার পরিবারের লোকজন চোখের সমস্যা সংক্রান্ত চিকিৎসার জন্য তার কাছে যেতেন। এক পর্যায়ে তারা একসঙ্গে মেডিকেল প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়ান। জবানবন্দিতে আসামিরা জানিয়েছেন 2000 খ্রিস্টাব্দ থেকে ময়েজ এই চক্রের সঙ্গে জড়িত। ময়েজের ফেইম নামে একটি মেডিকেল ভর্তি কোচিং সেন্টার ছিল। সেই কোচিং সেন্টারে আড়ালে ফাঁস করা প্রশ্ন শিক্ষার্থীদের কাছে বিক্রি করাই ছিল তার মূল পেশা। প্রশ্ন ফাঁসের মাধ্যমে উপার্জিত অর্থে রাজধানী পূর্ব রাজাবাজার এলাকায় একটি 5 তলা বাড়ি কিনেছেন ময়েজ। এছাড়া নিজ এবং স্ত্রীর নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টে বিপুল অর্থ লেনদেন করেছেন। বিএফআইইউ থেকে প্রাপ্ত তথ্যপাত্র বিশ্লেষণ করে দেখা যায় 2008 থেকে 2020 সালে আগস্ট পর্যন্ত ময়েজউদ্দিনের নামে দেশের বিভিন্ন ব্যাংকে মোট 39টি হিসাব ও এফডিআর পাওয়া গেছে। 39টি ব্যাংক হিসাবে তিনি মোট 19,13,41,589 টাকা বিভিন্ন সময় জমা করেছেন। তবে এরই মধ্যে তিনি 18,18,24,450 টাকা উত্তোলন করে ফেলেছেন। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজের প্রভাষকদের চাকরি স্থায়ীকরণে আবেদন চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। আগামী 10 মার্চের মধ্যে তাদের আবেদন প্রয়োজনীয় কাগজপত্র সহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে। মঙ্গলবার 23 ফেব্রুয়ারি অধিদপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করে সব সরকারি কলেজে অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে। আদেশে আগামী 10 মার্চের মধ্যে প্রভাষক পর্যায়ের কর্মকর্তাদের চাকরি স্থায়ীকরণে আবেদন ডাকযোগে বা সরাসরি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে 130 নম্বর কক্ষে পাঠাতে বলা হয়েছে। আবেদন পাঠানোর ক্ষেত্রে কর্মকর্তাদের আবেদন কলেজ 1 শাখার উপপরিচালকের দৃষ্টি আকর্ষণ করতে বলা হয়েছে। চাকরি স্থায়ীকরণে আবেদনের সাথে প্রভাষকদের প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে বলা হয়েছে। এক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের অগ্রহায়ণপত্র, নিয়োগের প্রজ্ঞাপনের সত্যায়িত কপি, প্রথম পদায়নের সত্যায়িত কপি, প্রথম যোগদানের সত্যায়িত কপি অধিদপ্তরে পাঠাতে হবে। এছাড়া বিভাগীয় পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্রের সত্যায়িত কপি, পাশের গেজেটের সত্যায়িত কপি, বুনিয়াদী প্রশিক্ষণ সমাপনী সনদের সত্যায়িত কপি, বিভাগীয় মামলা নেই মর্মে প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র ও হালনাগাদ পিডিএস সহ নিজ ক্যাডারের আইডি নম্বর উল্লেখ করে চাকরি স্থায়ীকরণের নির্ধারিত তথ্য ছক পূরণ করে অধিদপ্তরে পাঠাতে হবে। যদিও আত্মীকৃত প্রভাষকদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে আদেশে কোনো কিছু উল্লেখ করেনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। সভাপতির নানা রকমের দুর্নীতি ও সংগঠনকে পারিবারিক প্রতিষ্ঠান বানানো, নানা স্বেচ্ছাচারিতার প্রতিবাদে বাংলাদেশ শিক্ষক ইউনিয়ন থেকে গণপদত্যাগ শুরু হয়েছে। আজ বিকেল পর্যন্ত অতিরিক্ত মহাসচিব ও আইন সম্পাদক সহ 10 জন পদত্যাগ করেছেন। গণপদত্যাগ ঠেকাতে কম গুরুত্বপূর্ণ শিক্ষকদেরকে সংগঠনের ভালো পদে বসানোর লোভ দেখানোর অভিযোগ উঠেছে। 27 ফেব্রুয়ারি সভাপতির অনুগত 7 জনকে ঢাকায় এক সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। মিস্টার 50,000-এর সঙ্গে কথিত ফেসবুক টিভিতে টক শো, অবসর কল্যাণের টাকা আগে পাওয়ার জন্য সংগঠনকে বলি দেয়া, পদ বাগিয়ে বসে থাকা সহ সংগঠনটির সভাপতির বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন পদত্যাগ করা নেতারা। পদত্যাগী নেতারা দৈনিক শিক্ষা.com-কে জানান, অবসরপ্রাপ্ত সভাপতির নানা স্বেচ্ছাচারিতা, সংগঠনকে পারিবারিক সম্পত্তি বানিয়ে ফেলা, অবসর কল্যাণের টাকা আগে পাওয়ার জন্য দুর্নীতিবাজদের সঙ্গে হাত মেলানো, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হয়েও নিজেকে অধ্যক্ষ বলে পরিচয় দেওয়া সহ
নানা মানসিক ও আর্থিক দুর্নীতি অভিযোগ সংবাদ সম্মেলন করে জাতির সামনে তুলে ধরা হবে। বেসরকারি শিক্ষক নিয়োগের তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দাবি করেছেন ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ গণবিজ্ঞপ্তি প্রকাশের তোড়জোড় শুরু হওয়ার পর এ দাবি তুলেছেন তারা। যদিও এখনো তাদের ভাইভা পরীক্ষা চলছে, এখনো ফল প্রকাশ হয়নি, তাই ১৬তম নিবন্ধনের প্রার্থীদের দাবি কিছুটা দেরি করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলে তারা আবেদনের সুযোগ পাবেন। সম্প্রতি দৈনিক শিক্ষা.com-কে ইমেল করে এ দাবির কথা জানিয়েছেন তারা। একই সাথে এনটিআরসি এর বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে ১৬তমরা নিয়োগে আবেদনের সুযোগ চাচ্ছেন বলে জানা গেছে। ১৬তম নিবন্ধন পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের দাবি, ১ মাসে ব্যবধানে গণবিজ্ঞপ্তি প্রকাশ হলে তারা আর আবেদনের সুযোগ পাবেন না। গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে ২ বছরের মতো সময় লেগে যায়। এই পরিস্থিতিতে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ না পেলে তাদের বয়স ৩৫ বছরের বেশি হয়ে যাবে। তাই আমরা গণবিজ্ঞপ্তিতে অংশ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এদিকে এনটিআরসি এর কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, ১৬তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা আগামী এপ্রিল মাসের মাঝামাঝি পর্যন্ত চলবে। মৌখিক পরীক্ষা শেষ হলে ১ মাস লাগবে ফল প্রকাশে। ফল প্রকাশের পর প্রার্থীদের সনদ পাঠাতেও আরও ১৫ দিন সময় লাগবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৫৬,০০০ শূন্য পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশে তোড়জোড় শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। আইন মন্ত্রণালয় থেকে গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে মতামত এসেছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা নিয়ে দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে দৈনিক শিক্ষা.com-কে জানিয়েছেন এনটিআরসি এর কর্মকর্তারা। ১৬তম নিবন্ধনের প্রার্থীরা দেরিতে গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানালেও ১ থেকে ১৫তম নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীরা দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন। ১৬তম নিবন্ধনের প্রার্থীদের আবেদনের সুযোগের বিষয়ে চেয়ারম্যান আশরাফ উদ্দিন জানান, কেউ কেউ দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন। ১৬তম প্রার্থীরা কিছুটা দেরিতে গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানাচ্ছেন। তবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন গ্রহণ করা হবে। মন্ত্রণালয় যে নির্দেশনা দেবে সেভাবেই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকাল 6:45টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। গত রোববার বিএসএমএমইউ এর নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয় খন্দকার ইব্রাহিম খালেদকে। শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শারীরিক অবস্থার অবনতি হয় তাকে সেখানে নেওয়া হয়। করোনায় সংক্রমিত হয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর নানা সমস্যায় ধরা পড়ে খন্দকার ইব্রাহিম খালেদ ১৯৪১ খ্রিস্টাব্দে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে স্নাতকোত্তর ও আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি। পরে ১৯৬৩ খ্রিস্টাব্দে ব্যাংকিং পেশায় যুক্ত হন। ডেপুটি গভর্নর ছাড়াও বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং সোনালী অগ্রণী ও পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন খন্দকার ইব্রাহিম খালেদ। এছাড়া ২০১০ খ্রিস্টাব্দে শেয়ার বাজারে পতনের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির প্রধান ছিলেন খন্দকার ইব্রাহিম খালেদ। তিনি কচিকাঁচার মেলার পরিচালক ছিলেন। তার প্রথম জানাজা কেন্দ্রীয় কচিকাঁচার মেলায় ও দ্বিতীয় জানাজা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে। রাতে তৃতীয় জানাজা শেষে গোপালগঞ্জে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি করোনা সংবাদ। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো ৪০৮ জন। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নতুন শনাক্তদের নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫,৪৪,৫৪৪ জন হয়েছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮,৩৭৯ জনে। গত ২৪ ঘন্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ৮৩১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪,৯৩,৭১৮ জন হয়েছে। দর্শক, যাবার আগের সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। হল না খোলার শর্তে ৭ কলেজের পরীক্ষা নেয়ার অনুমতি, স্থগিত পরীক্ষার সূচি প্রকাশ। পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে রাস্তা ছাড়লেন ৭ কলেজের শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক।
সুরক্ষা অ্যাপসে যুক্ত হলো শিক্ষক ক্যাটাগরি। ভিকারুননিসা স্কুল ড্রেস নিয়ে একচ্ছত্র ব্যবসা বন্ধের রায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু 5 এপ্রিল। যত দ্রুত সম্ভব স্কুল খুলে দেওয়ার বিষয়ে মেডিকেল ভর্তির প্রশ্ন ফাঁসের অভিযুক্ত চিকিৎসক দম্পতি আছে কোচিং সংশ্লিষ্টতাও। প্রভাষকদের চাকরি স্থায়ীকরণে আবেদন 10 মার্চের মধ্যে। সভাপতি দুর্নীতির প্রতিবাদে শিক্ষক ইউনিয়ন থেকে নেতাদের গণপদত্যাগ শুরু। শিক্ষক নিয়োগে আবেদনের সুযোগ চান 16তম নিবন্ধনের প্রার্থীরাও। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ আর নেই। এবং করোনায় আরো 5 জনের মৃত্যু, নতুন শনাক্ত 428 জন। সুপ্রিয় দর্শক, শেষ করছি দৈনিক শিক্ষা.com এর সন্ধ্যার সংবাদ। সবাই সুস্থ থাকবেন, সামাজিক দূরত্ব মেনে চলবেন। ধন্যবাদ সবাইকে।